সিকিম জনসংখ্যা ও আয়তনে ভারতবর্ষের সামান্যতম একটি রাজ্য। তবে যে প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্য ও রোমাঞ্চ সিকিম আমাদেরকে উপহার দেয় তার কোনো তুলনা নেই। নিঃসন্দেহে সেটি অসামান্য। সিকিমের চারদিকে সাজানো রয়েছে অজস্র তুষার শৃঙ্গ, হিমবাহ, অধিক উচ্চতার লেক, উষ্ণ প্রসবন, শতাধিক নদী আর ঝর্ণা। আর এই সিকিমের সব থেকে বৈচিত্র্যময় অঞ্চল হল উত্তর সিকিম। কখনো সবুজ, কখনো রুক্ষ, কখনো ফুলে ফুলে সাজানো, আবার কখনো ভয়ঙ্কর। আজকের ভিডিওয়ে আপনাদের জন্য থাকলো এই উত্তর সিকিম ভ্রমণ সংক্রান্ত হোটেল, যাতায়াত, খরচ, অধিক উচ্চতায় শ্বাসকষ্টকে এড়ানোর উপায় ও অন্যান্য নানান তথ্যগুলি। সঙ্গে থাকুন। নমস্কার, আমি অভিষেক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি শিয়ালদহ স্টেশনে। আমার এবারের গন্তব্য উত্তর সিকিম। আজকে ধরছি 12377 পদাতিক এক্সপ্রেস। এখান থেকে ছাড়ার সময় রাত 11:20 আর পরের দিন সকাল 9:05 নিউ জলপাইগুড়ি জংশনে পৌঁছে যাব। অর্থাৎ মোট সময় লাগছে 9 ঘন্টা 25 মিনিট। এখান থেকে ট্রেন পথে এনজেপির দূরত্ব 573 কিলোমিটার। যাত্রাপথে মোট 8টি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে। এই নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি জংশনে। এই জায়গাটি থেকে বিভিন্ন দিকের গাড়ি আপনারা পেয়ে যাবেন। ডুয়ার্স, কালিম্পং, দার্জিলিং ও সিকিমের মতো বিভিন্ন জায়গার শেয়ার ও রিজার্ভ গাড়ি এখান থেকে পাওয়া যায়। ঠিক একইভাবে এখান থেকে খানিকটা দূরেই শিলিগুড়ি বাসস্ট্যান্ড। ওখান থেকেও রিজার্ভ ও শেয়ার গাড়ির সাথে আপনারা বেশ কিছু জায়গার বাসও পেয়ে যাবেন। সিকিমের বিভিন্ন দিকের বাস শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের কিছুটা আগে এসএনটি বাসস্ট্যান্ড অর্থাৎ সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্টের বাসস্ট্যান্ড থেকে আপনারা পেয়ে যাবেন। এনজেপি স্টেশন থেকে অনেক অটো ও টোটো আছে সেখানে পৌঁছে দেওয়ার জন্য। দূরত্ব 5 কিলোমিটার। এনজেপি স্টেশন থেকে গ্যাংটকের দূরত্ব 118 কিলোমিটার। রিজার্ভে 5000 টাকা আর শেয়ারে একজনের 500 টাকার মতন ভাড়া পড়ে। তবে বর্তমানে এপ্রিল ও মে মাস ধরে কিছু কিছু দিন রাস্তা মেরামতের কাজ চলছে। এই কারণে সেই দিনগুলিতে গাড়ি দার্জিলিং ঘুরে তারপর গ্যাংটকে পৌঁছাচ্ছে। আর তাই অতিরিক্ত 50 কিলোমিটার ঘুরে যাওয়ার জন্য ভাড়া ও সময় দুই বেশি লাগছে। গ্যাংটকে এই হোটেলটাতে আছি। মলের খুব কাছে। মল ওই 7-8 মিনিট হেঁটে। এই বিছানাটায় 3 জন তো খুব ভালোভাবে শোয়া যাবে। রুমটা খুব একটা বড় নয়, আবার খুব একটা ছোটও নয়। বসার জন্য 2টো চেয়ার দিয়েছে। এখান থেকে দেখলাম ভিউটা, এই দিকটাতে হোটেল আছে সব, আর ওই দিকটাতে একটু ফাঁকা আছে। মানে এই চেয়ারটায় বসলে এই মেয়ে ঘুরছে দেখা যাচ্ছে না, বৃষ্টির ওয়েদার না। বাথরুমটা ছোট, খুব একটা বড় নয়, ঠিকই আছে। এই বাথরুম, গিজার আছে, বাথরুম পরিষ্কার। এখানে কিট আছে কিছু, টিভি দিয়েছে একটা, এখানে সব জল রাখা আছে, ডাস্টবিন আছে, স্লিপার্স দিয়েছে কটা, আয়না, এখানে একটা ওয়ার্ড্রপ। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল জিআই। হোটেল জিও বলা যায়, খারাপ নয়, হোটেলটা ভালোই। আর ব্যবহারটা খুব ভালো লাগলো। মানে অনেক সময় হয় না যে রুম হয়তো ভালো কিন্তু ব্যবহারটা একটু কেমন হয়, কিন্তু ব্যবহারটা খুব ভালো। এই যে হোটেলের এই রুমটায় আমি আছি, এনাদের বিভিন্ন রকম রুম আছে। তা মোটামুটি ধরুন 1500 টাকা থেকে রুম শুরু। আর এখন তো আবার অনেক রকম রুমের প্ল্যান হচ্ছে কি খাওয়া দাওয়া সমেত, খাওয়া দাওয়া ছাড়া। তা এই রুমটা এই সিজনে ধরুন 2200 টাকা, আর যদি অফ সিজন হয় তাহলে 1000 টাকার মতন। এইটার
ভাড়া পড়বে। আমি তো এই গাড়ি ট্যুর সব এক জায়গা থেকেই বুকিং করেছি, তো আমি তাদের নাম্বার দিয়ে দেবো। আপনারা হোটেলের রিভিউটাও চেক করবেন, যেখান থেকে বুকিং করেছি তাদেরও রিভিউ চেক করবেন, করে যদি ঠিকঠাক মনে হয় তাহলে আপনারা বুকিং করবেন। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে অজস্র হোটেল পাবেন, আপনারা সেখান থেকেও বুকিং করে নিতে পারেন। তা আমি খাবারের ব্যাপারটা নিয়ে একটু জিজ্ঞাসা করছিলাম, তো ওনারা বলছেন যে আপনি যদি খাবার সমেত যদি বুকিং করেন তাহলে এই রুমটায় যদি 3 জন মানুষ থাকেন এবং খাবার সমেত যদি করেন 4 বেলার ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ, স্ন্যাক্স এভাবে যদি করেন তাহলে এক একজনের সিজন যদি হয় তাহলে এক একজনের পড়ে যাবে 1500 টাকার মতো, আর যদি অফ সিজন হয় তাহলে 1200 টাকার মতন পড়ে। এই হচ্ছে রুমের খরচ। এবার এখান থেকে সামনেই এমজি মার্গ, আপনারা যদি চান আপনারা শুধু রুম নিলেন আর এমজি মার্গ থেকে খাওয়া দাওয়া করলেন, বা বাইরে কোথা থেকে খাওয়া দাওয়া করলেন, বা আপনারা যখন যেখানে ঘুরতে যাবেন সেখান থেকে খাওয়া দাওয়া করলেন, তারপরে রাত্রে এমজি মার্গে খাওয়া দাওয়া করলেন। এইভাবেও আপনারা করতে পারেন, আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাই করবেন। আপাতত একটু যাই এমজি মার্গটা ঘুরে আসি কালকে সকালবেলায়। কালকে তো ভেবেছিলাম যে কালকে আমরা একটু নাথুলার দিকে যাব, তা কালকে নয়, ওটা একদম শেষে করব। কালকে চলে যাব উত্তর সিকিম। উত্তর সিকিম আমার মনে হয় কি যে গোটা সিকিমের মধ্যে সব থেকে বৈচিত্র্যময় উত্তর সিকিম। কালকে উত্তর সিকিম বেরিয়ে যাব, আপনাদের সঙ্গে সকালবেলায় দেখা হবে। টাটা, শুভরাত্রি। সুপ্রভাত। আজ ভ্রমণের দ্বিতীয় দিন। যদিও সকালবেলায় আমার হোটেলের জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, তবে আমি চলে গেলাম আমার হোটেলের পাশে টিবেট রোডের ওপর একটি পার্কিংয়ে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপরূপ দৃশ্য চোখে ধরা পড়ল। সকালবেলায় ব্রেকফাস্ট সেরে 10টা নাগাদ বেরিয়ে পড়লাম উত্তর সিকিমের উদ্দেশ্যে। আসুন পথের সৌন্দর্য দেখতে দেখতে ভ্রমণ সংক্রান্ত জরুরি কয়েকটি বিষয় আপনাদের জানিয়ে দিই। বন্যার বিপর্যয়ের কারণে এখন উত্তর সিকিমের চেহারাটাই পাল্টে গেছে। চুংথাং পর্যন্ত পৌঁছাতে হলে এখন বিকল্প পথ নিতে হচ্ছে, দূরত্বও অনেক বেড়ে গেছে। উত্তর সিকিম ভ্রমণের জন্য সাধারণত 3 দিন ও 2 রাত্রির প্যাকেজটি আমরা করে থাকি। 2 রাত্রির মধ্যে একটি দিন লাচেন আর অন্য একটি দিন উত্তর সিকিমের লাচুং গ্রামে রাত্রি যাপন করানো হয়। আজ আমি যাচ্ছি লাচেনে। বন্যার আগে গ্যাংটক থেকে মঙ্গং হয়ে চুংথাং ছিল 95 কিলোমিটার, লাচেনের দূরত্ব ছিল 124 কিলোমিটার আর লাচুংয়ের দূরত্ব ছিল 118 কিলোমিটার। কিন্তু বিকল্প পথে সেই লাচেন ও লাচুংয়ের দূরত্ব এখন গ্যাংটক থেকে প্রায় 200 কিলোমিটার। বিকল্প পথে এখন বাটারফ্লাই ঝর্ণা দেখে দিকচু, ফিদাং ও জঙ্গুর গ্রামের রাস্তা দিয়ে চুংথাং পৌঁছাতে হয়। চুংথাং থেকে লাচুংয়ের রাস্তা ঠিকঠাক হলেও লাচেনের রাস্তা খুবই খারাপ ও ভয়ঙ্কর। তবে রাস্তার কাজ চলছে, আশা করি কয়েক মাসের মধ্যে মঙ্গং হয়ে উত্তর সিকিম যাওয়ার রাস্তা পুনরায় চালু করা হবে। এই উত্তর সিকিম ভ্রমণের জন্য ছোট থেকে বড় সবারই পারমিটের প্রয়োজন হয়। ডকুমেন্টস হিসাবে লাগে পরিচয়পত্র ও পাসপোর্ট সাইজের ছবি। পরিচয়পত্র হিসাবে আপনি ভোটার কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের জেরক্স দিতে পারেন। যদি এগুলি না থাকে তাহলে নিজের আধার কার্ড ও অভিভাবকের পরিচয়পত্র দিতে হবে। পারমিটের ব্যবস্থা আপনার ট্যুর অপারেটরই করে দেবে। এর জন্য অতিরিক্ত কোনো খরচ আপনার হবে না। উত্তর সিকিম থেকে চীনের সীমান্ত খুবই কাছে, এই কারণে আপনার আসল পরিচয়পত্রটি সব সময় কাছে রাখবেন। অনেক সময় চেক করা হয়। যেমনটা আপনাদের বলছিলাম যে উত্তর সিকিম ভ্রমণের সবকিছু এই প্যাকেজের মধ্যেই থাকে। তা খাবার এসছে, খাবারে দিয়েছে ডবল ডিমের ঝাল, এখানে ডাল, পেঁয়াজ, পাঁপড়, একটা আলুর তরকারি আর এইখানে হচ্ছে আচার। এবার আপনাদেরকে বলছিলাম যে সবকিছু প্যাকেজের মধ্যে, খাওয়া দাওয়াটাও কিন্তু প্যাকেজের মধ্যে। এবার কি খাবেন না খাবেন সেগুলো যখন আপনারা বুকিং করবেন তখন আগে থেকে বলে দেবেন। তবে বেশি কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল নয়, পাহাড়ি এলাকা, ওই ওনারা যতটুকু পারবেন আপনাদের দেবে। খুব যদি আহামরি খাবার আপনাদের খেতে হয় তাহলে আপনারা নিজেদের খরচায় আর যেসব দোকান আপনারা পাবেন আপনাদের পছন্দ মতো সেই খাবার আপনারা
খেয়ে নিতে পারেন। উত্তর সিকিম ভ্রমণের এই 3 দিন 2 রাত্রির প্যাকেজটি আমি বুকিং করেছিলাম ট্যুর কিংডম থেকে। নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকে আসা, তারপর গ্যাংটক হয়ে উত্তর সিকিম ভ্রমণ, সমস্ত হোটেল, খাওয়া দাওয়া, গাড়ি, তারপর উত্তর সিকিম ভ্রমণ শেষ করে আবার নিউ জলপাইগুড়িতে নামিয়ে দেওয়া, এই পুরোটাই ছিল প্যাকেজের মধ্যে। উত্তর সিকিম ভ্রমণে এই এনজেপি থেকে এনজেপি পর্যন্ত 8 জনের দলের খরচ পড়ে অফ সিজনে জনপ্রতি 7,200 টাকা, আর সিজন হলে খরচ পড়বে জনপ্রতি 9,300 টাকা। এছাড়া এনাদের 2 জন, 4 জন ও 6 জনের গ্রুপেরও প্যাকেজের ব্যবস্থা আছে, যেগুলির বিস্তারিত দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আপনাদের অনুরোধ করব প্যাকেজ বুকিং করার আগে হোটেল, ড্রাইভার, খরচ, খাওয়া দাওয়া ও অন্যান্য সমস্ত বিষয়গুলি ভালোভাবে জেনে তারপর বুকিং করবেন। কি অবস্থা, প্রকৃতিটা দুর্দান্ত। আমি কটা ছবি তুললাম, চারদিকে অরেঞ্জ গাছ, কিন্তু রাস্তাটা শুধু দেখুন। মানে উত্তর সিকিম যারা আসছেন, কম করে 3টি ঘন্টা অতিরিক্ত লাগবে আপনাদের। এখনো নাকি রাস্তা বলছে যে সবে তো এর শুরু, এখনো বাকি, আরো নাকি খারাপ অবস্থা আছে। বলছে চুংথাং আগে দেখেছিলেন তো, সেই চুংথাং এর আর কিছু নেই। এছাড়া আপনারা চাইলে নিজেরাও গ্যাংটকে এসে নিজেদের মতো করে কোনো ট্রাভেল অফিস বা ড্রাইভারের সাথে কথা বলে উত্তর সিকিমের জন্য গ্যাংটক থেকে গ্যাংটকের প্যাকেজও বুকিং করতে পারেন। এমজি মার্গে অনেকগুলি ট্যুর অপারেটরের অফিস আপনারা পেয়ে যাবেন। যদি এখানে এসে কোনো ট্রাভেল অফিস থেকে বুকিং করেন, সেক্ষেত্রে শুধুমাত্র উত্তর সিকিমের 3 দিনের গাড়ি, ভ্রমণ ও হোটেলের জন্য খরচ পড়ে জনপ্রতি 5 থেকে 5,500 টাকার মতো। আর একটি গাড়িতে 10 জন পর্যটককে নেওয়া হয়। তাই এখানে এসে যদি প্যাকেজ বুকিং করেন, তাহলে গাড়ি কেমন হবে, কেমন সিট পাচ্ছেন, হোটেল, খাওয়া দাওয়া ও অন্যান্য সমস্ত বিষয়গুলি ভালো করে জেনে তারপর বুকিং করবেন। এই নর্থ সিকিমের কেমন রাস্তা, জার্নিটা কেমন চেঞ্জ হয়ে গেছে দেখুন। রাস্তা যা ছিল, যেমন ছিল, সমস্ত জিনিস আলাদা হয়ে গেছে। মানে এখান থেকে লাচেন ছিল 127, লাচুং ছিল 118, সেটাকে কেমন হয়েছে দেখুন। এই রাস্তাটাই আলাদা। মানে আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, যেই রাস্তা দিয়ে মানে ট্রাভেল করছি, সেটা একটা মানে এমনি যে এই যে জঙ্গু যে অনেকে ঘুরতে আসতো আগে, জঙ্গু ভ্যালির, সেইখান থেকে ঘোরাচ্ছে। এগুলো হচ্ছে সব এখানকার যে লোকাল যে রাস্তা, বস্তির যারা থাকেন, লোকাল যে বস্তিগুলো হয় সেই সবের যে রাস্তা, সেগুলো, সেই রাস্তা দিয়ে আমরা উত্তর সিকিম যাচ্ছি। তার মানে মোটামুটি আমাদের কতটা ঘুরে যেতে হচ্ছে, 50, 20, 70 কিলোমিটারের মতো। মানে আমাদের প্রায় 200 কিলোমিটার ট্রাভেল করে যেতে হচ্ছে। তারপরে চুংথাং এর পর থেকে নাকি এতই খারাপ অবস্থা, সে তো বলছে যে পুরো মানে একটু বৃষ্টি হলে আপনার লাচেন ক্যান্সেল করে দেবে, এই একটা ব্যাপার। আর হচ্ছে কি যে বলছে যখন এই বন্যাটা এসেছিল, সেই বন্যাতে নাকি বলছে 20-30 ফুট জল উপরে উঠে গেছে। তো রাস্তা পুরো শেষ করে দিয়েছে। হাইড্রো ইলেকট্রিক যে ওখানে প্রজেক্ট আছে সেটাও শেষ, ড্যাম শেষ। তো বলছে এখনো নাকি আমাদের জার্নি শুরুই হয়নি, এতেই আমরা কেমন করছি। বলছে আপনাদের এখনো জার্নি, এখনো যা হবে আপনার মাথা খারাপ হয়ে যাবে আপনার। আর একটা কি, এই যে রাস্তাটা দিয়ে এখন আমরা উঠছি, যে বাঁকের পর বাঁক, এখানে 54টা বাঁক আছে। মানে এই রাস্তাগুলো কিন্তু আগের রাস্তা নয়, এগুলো সব অন্য রাস্তা। এই জঙ্গু ভ্যালির রাস্তা, এই যে নদীটা পার করলাম, জঙ্গু রিভার, ওই জন্য জলের কালারটা অনেকটা দেখছি সবুজ একদম। আর তিস্তাটা যখন আমরা করেছিলাম, তিস্তাটা একটু ঘোলা ঘোলা জল। তো আপনারা যারা আসছেন সেইভাবে একটু তৈরি হয়ে নেবেন, যে এতটা রাস্তা সময় লাগে। মানে 8 থেকে 9 ঘন্টা সময় এখন লাগছে।
এই রুমটাতে আছি লাচেনে, ছোট্ট একটা রুম, এই একটা বিছানা, কটা কম্বল দিয়েছে, একটা দুটো দুটো লাগবেই, যা ঠান্ডা। এইদিকে জানলাটা দিয়ে ভিউ আছে, এদিকটা দিয়ে হালকা ভিউ, বাইরে দিয়ে একটা আছে বারান্দা, সেখান দিয়েও খুব ভালো ভিউ। এই জানলাটা দিয়ে ভালো ভিউ আছে, আমি দেখছিলাম এইটা দিয়ে। এটা খুলে দেখতে হবে সকালবেলায়। আসুন বাথরুমটা দেখিয়ে দিই। বেশ পরিষ্কার একটা বাথরুম দিয়েছে। এই গিজার আছে, কিন্তু এখন যেহেতু ইলেকট্রিক নেই তাই গিজার চলছে না। তো যেমন আপনাদের বলছিলাম যে এর তো প্যাকেজের মধ্যেই থাকে, ওই আজকে রাত্রিটুকুই, কালকে সকালে তো আবার আমরা লাচেন থেকে লাচুং চলে যাব। লাচেনের এই রুমটা ঠিকই আছে, খারাপ নয়, মন্দ নয়। সুপ্রভাত, সিকিম ভ্রমণের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এখন আছি লাচেনে। গতকাল গ্যাংটক থেকে আমি উত্তর সিকিমের লাচেনে এসে পৌঁছেছি। এই লাচেনের উচ্চতা হচ্ছে 10,000 ফুটের মতো। লাচেন এবং লাচুং দুটোরই উচ্চতা প্রায় একই। আজকে আমাদের লাচেনের সাইট সিন হবে। আর টেম্পারেচার এখন দেখছি 2, তাহলে উপরে তো 0। মেঘলা ওয়েদার, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে আমার গায়ের কাছ দিয়ে। যেটা আপনাদেরকে আগের দিন বলছিলাম যে লাচেন এবং লাচুং এই দুটো জায়গা থেকেই সাইট সিন করানো হয়। তা আজকে লাচেনের দিকটা, তারপরে আবার দুপুরে আমরা ফিরে যাব। তা আজকে আমরা যাচ্ছি গুরুদুংমাল লেক, কালাপাত্থার, এই দুটো জায়গা দেখতে। এখন কালাপাত্থার যদি খোলা থাকে তাহলে যেতে পারবো, তাহলে গুরুদুংমাল লেকটা দেখারই ভীষণ ইচ্ছা আছে, দেখি কি হয়। আপাতত আমরা এখান থেকে যাচ্ছি থাঙ্গু। থাঙ্গুর দূরত্ব হচ্ছে এখান থেকে 35 কিলোমিটার। 35 কিলোমিটার যাব, ওখানে আমাদের একটু ব্রেকফাস্ট হবে। সেই 35 কিলোমিটারের পর একটা রাস্তা বাম দিকে চোপতা ভ্যালি হয়ে চলে যায় কালাপাত্থার। থাঙ্গু থেকে কালাপাত্থারের দূরত্ব 12 কিলোমিটার। আর একটা রাস্তা ওই কালাপাত্থার থেকে আবার থাঙ্গু ফিরে চলে যায় গুরুদুংমাল লেক, যার দূরত্ব হচ্ছে 41 কিলোমিটার। তারপর গুরুদুংমাল লেক থেকে আবার আমরা এখানে ফিরে আসবো, এসে এখান থেকে দুপুরের দিকে বিকালের দিকে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হব। কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের বলে দিই। এই যে হোটেল টুইনস পিক, এইটাতে আমি আছি। তা গতকাল আমি যখন এসেছিলাম, আমি আপনাদের এর আগেও বলেছি যে খাওয়া দাওয়া নিয়ে আমার অতটা কিছু থাকে না, আমার একটু চাহিদা থাকে ভালো ব্যবহারের। তা আমি কালকে যখন এসেছি, তা আমার লাগেজটা আমি গাড়ি থেকে নামালাম। সাধারণত কি হয়, এমনি রাস্তা সমানই আছে, নিয়ে আসতে কোনো অসুবিধা হয়নি। সাধারণত দেখি যে একটু লাগেজটা নিয়ে যায় বা রুমে একটু চা দেয়, সেসবের কোনো ব্যবস্থা নেই। চা দেবে যতবারই বলবেন, আপনাকে কিচেনে আসতে হবে। আর কি 2 দিন ধরে কারেন্ট ছিল না, সেই কারণে বেশিরভাগ সময়ই ইলেকট্রিক নেই। যতটা সম্ভব ওনারা একটু ওই আমাদের যে জেনারেটর আছে ওইটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তবে ওই যখন আমরা এসেছি সেই সময় গরম জল পেয়েছি, তারপর আর একটুও গরম জল পাইনি। রান্নার যে স্টাফেরা আছে তাদের ব্যবহারটা আমার ভালো লাগেনি। হ্যাঁ, আর একটু নেশা করে আছে, দেখছি এরকম টলতে টলতে হাঁটছে, গেটে এসে যখন ধাক্কা দিচ্ছে, ধুম করে ধাক্কা দিচ্ছে। তো এই জিনিসগুলো আমার বড্ড খারাপ লেগেছে। আর মানে ওরাও ভেবে রেখেছে যে আমরা তো কয়েক ঘন্টার জন্য আছি, যা একটু মাথাটা বিছানায় ফেলে একটু ঘুমিয়ে নিই, তারপরে চলে যাব। আর জিনিস একটা বলে দিই আপনাদেরকে 12টায় চেক আউট। তো এরা জানে সেটা ভালোভাবেই যে প্রতিটা মানুষ তো আস্তে আস্তে সন্ধ্যে 6-7টা হয়ে যাবে। তা সত্ত্বেও ওই 12টায় চেক আউট, আপনাকে সকালবেলায় সমস্ত লাগেজ রিসেপশনে বার করে দিয়ে যেতে হবে। লাগেজ নিয়ে তো অত উপরে যেতে পারবেন না, যাওয়াটা ঠিকও হবে না। তো সমস্ত লাগেজ আপনাকে রিসেপশনে সকালবেলায় উঠেই সব গুছিয়ে এখানে রেখে যেতে হবে। তারপরে এসে লাঞ্চ করে আর একটা রুম দেয়, যেটা আপনার যদি ওয়াশরুমের দরকার হয় সেটা আপনি পাবেন, একটাই রুম, সেটাই করে খেয়ে দিয়ে তারপর আপনাকে লাচুংয়ের উদ্দেশ্যে রওনা হবে। চলুন বেরিয়ে পড়ি। গুরুদুংমাল লেক আপাতত সব থেকে প্রধান আমাদের লক্ষ্য। লাচেনে আমার হোটেল থেকে সেদিন বেশ সকাল সকাল বেরিয়ে পড়লাম। এই রাস্তায় ভোর ভোর না বেরোতে পারলে অনেক সময় লম্বা জ্যামে আটকে থাকতে হয়। জ্যামের কারণ হলো
অজস্র পর্যটকদের গাড়ি আর বড় বড় মিলিটারি ট্রাক। কিন্তু সকাল সকাল বেরানো সত্ত্বেও লাচেন থেকে খানিকটা পথ যাওয়ার পরেই আমার গাড়ি লম্বা জ্যামে আটকে গেল। জেমু ব্রিজের পর রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, আর এখানে তিস্তা নদীর স্রোতও সাংঘাতিক। প্রায় ঘন্টা দুয়েক আমি বহু পর্যটকদের সাথে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। ভাঙাচোরা রাস্তা দিয়ে বহু কষ্টে একটি একটি করে গাড়ি উপরে পাঠানো হচ্ছে। আবার এই রাস্তায় বহু পর্যটককে দেখলাম গাড়ি থেকে নেমে গাড়ি ঠেলতে শুরু করলেন। এই উচ্চতায় এমন কষ্টকর আবহাওয়ায় গাড়ি ঠেলা কিন্তু খুবই কষ্টকর ব্যাপার। এমন সময় হঠাৎ করে দেখা মিলল এক ঝাঁক গ্র্যান্ডেলার। এই ঝাঁকের মধ্যে পুরুষ পাখিদের গাঢ় নীল রং দেখার মতো। বাপ রে বাপ রে, বাপ রে, কি অবস্থা! আমার গাড়িটা বোধহয় হালকা হওয়ার কারণে সুন্দরভাবে উঠে গেল, আর এরপর থেকেই রাস্তা ও প্রকৃতি দুর্দান্ত। এই স্নোফল স্টার্ট হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টি আর স্নোফল হচ্ছে। আমরা এখন থাঙ্গুতে আছি। থাঙ্গুতে এই হচ্ছে পুলিশ চেকপোস্ট। এখান থেকে যারা কালাপাত্থরের দিকে যাবেন, কালাপাত্থর এক্সট্রা পয়েন্ট, সেটার জন্য কিন্তু 3 থেকে 3,500 টাকা গাড়ি প্রতি লাগে একটা গাড়ির জন্য। যতজন প্যাসেঞ্জার আছে ভাগ হয়ে যাবে। আর এখানে একটা ওয়ার্ল্ডস হাইয়েস্ট ধোসা পয়েন্ট আছে, সেখানে আপনারা ধোসা খেয়ে নিতে পারেন। আর ওখানে একটা ওয়াশরুম আছে, এখানে অনেকগুলো ওয়াশরুম আছে, ব্যবহার করতে পারেন। আর এই যে সব কেনাকাটির দোকান আছে, যদি কিছু ভুলে যান লাস্ট এটা কিন্তু এখান থেকে কিনে নেবেন, এরপর আর হবে না। এই এসে গেছি গুরুদুংমাল লেকে। মানে একটা সময় ভেবেছিলাম কি যে লেকে আসতেই পারবো না। ওয়েদারটা দেখুন না, হালকা স্নোফল হচ্ছে। আমি 18,200-তে আছি, আস্তে আস্তে নামছি। লেকের যে উচ্চতা সেটা হচ্ছে 17,800। 17,800 ফুট, কনকনে ঠান্ডা হাওয়া, এই পতাকাগুলো উড়ছে, কি ভালো লাগছে। আমি এর আগেও 2বার এসেছি। যারা এই টুকটুক করে নামবেন তাদেরকে অনুরোধ করব, খুব আস্তে আস্তে নামবেন। আর হাঁটাচলা, একটা পাখি উড়ে যাচ্ছে কি সুন্দর, হাঁটাচলা করবেন খুব সাবধানে। আপনাদেরকে হাঁটাচলা করতে হবে খুব সাবধানে, না হলে কিন্তু শ্বাসকষ্ট হবেই হবে, এমন ব্যাপার। আর দেখুন একটা কি সুন্দর পাখি। আর একটা জিনিস কি হয়েছে, দাঁড়ান আমি ডিএসএলআরটা আগে আনতে আনতে আপনাদের একটু ইনফরমেশনটা দিই। ওঠার সময়ই শ্বাসকষ্ট হয়। একটা সময় ভেবেছিলাম কি আসতে পারবো না, তবে যেখানে ইচ্ছে থাকে সেখানে উপায় হয়, এরকম একটা ব্যাপার। তা এই যে পুরো লেকটা আছে, এটা 270 একর জায়গা জুড়ে বিস্তৃত। আর এই যে এখানে একটা পাহাড় দেখতে পাচ্ছেন, বরফের খুব হালকা দেখা যাচ্ছে, এর নাম হচ্ছে ক্যাংজেনগিও। তা এই পাহাড়টার উচ্চতা, উফ বাবা রে, ঝড় উঠেছে। হ্যাঁ, তা এই পাহাড়টা ক্যাংজেনগিও, এর উচ্চতা 22,680 ফুট। এই পাহাড়টার ছায়া যখন নিচে পড়ে সেই সময় একটা অদ্ভুত সুন্দর দেখতে লাগে। তো মনে করা হয় গুরু পদ্মসম্ভবা একবার এখানে এসেছিলেন। তা এসে যখন তিনি তিব্বত যাচ্ছিলেন, তা
তা এসে তিনি দেখছেন এই লেকের জল জমে আছে। তা এখানকার যে মানুষরা আছে তাদের তো জলের খুব অভাব। তা তিনি তার হাতের যে লাঠি আছে সেটা দিয়ে ওখানে স্পর্শ করে, সেই কারণে লেকের ওই দিকের অংশের জল কখনো জমে যায় না। সেই গুরু পদ্মসম্ভাবার নামেই এই লেকের নাম গুরু দোংমার। তা শিখ রেজিমেন্টের যে সেনারা ছিল তারা বলছিলেন যে একবার নানকজি, গুরু নানকজি এ পথ দিয়ে নাকি যাচ্ছিলেন, তাই তিনি তার হাতের দণ্ড দিয়ে এখানে আঘাত করেন, আর সেই থেকে ওই লেকের জল নাকি জমে যায় না। তা পরে সেটা নিয়ে একটা এখানে যে ইনস্টিটিউট আছে সেখানে রিসার্চ হয়, তো বলেন না এটা কখনোই মানে শিখদের কোনো কিছু ছিল না, এটা বরাবরই যে বৌদ্ধ ধর্মের মানুষরা তাদেরই এতে ছিল। তো সেটা এই যে গুরুদ্বারাটা আছে এটা তারপর বন্ধ করে দেওয়া হয়। এখন বৌদ্ধ ধর্মের যে এখানে কমিটি আছে তারাই কিন্তু ওটাকে রেখেছে, তবে গুরুদ্বারাটাকে ভেঙে দেওয়া হয়নি, এটা এখনো রাখা আছে। জি আমি ভাবছি কি যে একটা স্নো বুট একটা ভাড়া করব, করে একটুখানি নাচানাচিটা করে নি। এই ওয়েদার আর পাবো না, মানে স্নোফলটা এমন হচ্ছে কি যে আমি পুরো ভিজে যাব যে তা নয়। আবার একটা জিনিস কি, আমি একটু তাড়াতাড়ি আমাকে বেরিয়েও যেতে হবে, না হলে গাড়ি যেতে অসুবিধা হবে, আমাকে আবার আজকে লাচুংও যেতে হবে। কিন্তু আমি এখন থাকবো, এখন আমি যাচ্ছি না। লাচেন থেকে এইবার রওনা হচ্ছি লাচুং এর উদ্দেশ্যে। সকালবেলায় ঘন্টা দুয়েক জ্যামে আটকে যাওয়ার কারণে দুপুরের খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় বিকেল হয়ে গেল। লাচেন থেকে লাচুং এর দূরত্ব প্রায় 48 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগবে ঘন্টা দুয়েকের মতো। প্রথমে ফিরে যাচ্ছি সেই চুংথাংয়ে, তারপর চুংথাং থেকে ঘন্টা খানেকের মধ্যেই পৌঁছে যাব লাচুং। তবে আজও বিকেল হতে না হতেই বেশ ভালোই বৃষ্টি শুরু হলো। এইটা হচ্ছে লাচুং এর হোটেল। এই বেডটা যা দিয়েছে তিনজন একটু কষ্টই হবে, দুজনেরই এটা ভালোভাবে শোয়া যাবে। টিভি, কারেন্টই নেই, বলছে কাল থেকে কারেন্ট নেই। একটা বড় আয়না দিয়েছে। রুমটা কিন্তু খুব পরিষ্কার, খুব পরিষ্কার, খুব, এটা আমার খুব ভালো লাগলো। রুমটা পরিষ্কার আছে। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে। দুটো চেয়ার আছে। ছোটখাটোর মধ্যে ঠিকঠাক রুম, ভালো রুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই হচ্ছে বাথরুম। কারেন্ট নেই, গিজার চলছে না, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভালো রুমটা। রোড যেহেতু এদিকটায় আছে তাই এখান থেকে ভালো ভিউ হবে সকালের দিকে। ভালো ভিউ মানে দেখা যাবে শহরটা, তো এখান থেকে দেখা যাচ্ছে, আলো জ্বলছে। আর এইখানে দেখলাম যে ব্যবহারটা ভালো। এর আগের যেটাই ছিলাম টুইন্স পিকে, এতে লাচেনে, তার থেকে লাচুং এর এই রুমটা ভালো। এই হোটেলটার নাম হচ্ছে গ্রিন টর্টয়েস। আর বুকিং আমি যেখান থেকে করেছি তাদের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা একটু প্লিজ রিভিউ চেক করবেন, করে তারপর বুকিং করবেন। এই যারা এখানে আছে তাদের ব্যবহারটা ভালো। তারা বললো আসুন চা খেয়ে যান, ওনাদের উপরে চা খেলে আসুন, তারপরে ডিনার রেডি হচ্ছে।
বেশ কথাবার্তাটা ভালো লাগলো, এইটা একটা ভালো লাগলো। সুপ্রভাত। উত্তর সিকিম ভ্রমণের আজ শেষ দিন। আমি আজ লাচুং থেকে যাচ্ছি ইউমথাম ভ্যালি, তারপর সেখান থেকে ইউমে সামডং বা 0 পয়েন্ট, এরপর 0 পয়েন্ট থেকে এখানে আবার ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়া করে গ্যাংটক ফিরতে ফিরতে আজ প্রায় রাত 9টা বেজে যাবে। এই যে এখান থেকে সব পারমিট দেখাতে হয়, চেক করাতে হয়। লাচুং চেকপোস্ট পুলিশ স্টেশন, নর্থ ডিস্ট্রিক্ট পুলিশ। এই লাচুং গ্রামের উচ্চতা 9600 ফুট। ধীরে ধীরে আমরা বেশ ভালো উচ্চতায় পৌঁছে যাব। ইউমথাম ভ্যালির উচ্চতা 12000 আর 0 পয়েন্টের উচ্চতা 14540 ফুট। লাচেন থেকে ইউমথামের দূরত্ব 25 কিলোমিটার, ঘন্টা খানেকের মতন সময় লাগে। আবার সেখান থেকে আরও 25 কিলোমিটার পথ চলে পৌঁছাতে হয় 0 পয়েন্টে। লাচুং থেকে কিছুটা যাওয়ার পর একটি রাস্তা কাটাও চলে যায়, যার দূরত্ব 25 কিলোমিটার। তবে বর্তমানে গ্যাংটক ফেরার রাস্তার হাল কিন্তু ভালো নয়, তাই কাটাও ভ্রমণের পরিকল্পনা এইবারে বাদ রাখলাম। এই 0 পয়েন্ট ও কাটাও কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না। এই জায়গাগুলিতে যেতে হলে একটি গাড়ির জন্য 3500 টাকা অতিরিক্ত খরচ হয়। ও আচ্ছা, জলের অত গতি নেই। বরফটা পেলে কি হয়, মানে সৌন্দর্য আরো বেড়ে যায়। বরফ না থাকলেও যে সৌন্দর্য থাকে না সেটা নয়, থাকে, তো সৌন্দর্যটা অনেক বেড়ে যায়। এই যে নদীটা আপনারা দেখছেন, এটাই হচ্ছে ওই লাচুংচু নদী, যেটা আপনাদেরকে বলছিলাম যে দুটো নদী, লাচেন আর লাচুং, এই দুটোই হচ্ছে মূল স্রোত তিস্তা নদীর। এই দুটো নদী থেকেই তিস্তা নদী হয়েছে। 0 পয়েন্ট থেকে ফিরে এলাম ইউমথাম ভ্যালিতে। বেলা বাড়ার সাথে সাথে এখানের গাছে ও ভ্যালিতে যে বরফগুলি ছিল সেগুলি গলতে শুরু করলো। এপ্রিল ও মে মাসে এখানে নানা রঙের রডোডেনড্রন ও অন্যান্য ফুলের মেলা বসে যায়। যদিও পাহাড়ের আবহাওয়া সম্পর্কে আগে থেকে কিছু বলা যায় না, তবে সাধারণত বর্ষাকাল ও খুব শীতের সময় বাদ দিয়ে এই পথে আসা উচিত হবে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে এখানে ভারী তুষারপাত হয়, আর গুরুদুংমাল লেক দেখার সবথেকে ভালো সময় অক্টোবর থেকে ডিসেম্বর মাস। মনে রাখবেন, এই সব জায়গায় ধূমপান বা হুড়োহুড়ি করলে শ্বাসকষ্ট হতে পারে। যদি শারীরিক সমস্যা না থাকে তাহলে ছোট থেকে বড় সবাই এখানে আসতে পারবেন। শ্বাসকষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য ইনহেলার, পোর্টেবল অক্সিজেন, কর্পূর ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখবেন। উত্তর সিকিমে এয়ারটেলের নেটওয়ার্ক বেশ ভালো পাওয়া যায়, আর ইলেকট্রিকের সমস্যা থাকার কারণে একটি পাওয়ার ব্যাংক সাথে রাখতে পারলে ভালো হবে। আজকে আমাদের চ্যানেলের 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, সেই জন্য আমি এই প্লে বাটনটা আপনাদেরকে দেখাবার জন্য এনেছি। তবে কি জানেন তো, সব সময় লক্ষ্য যে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ সাবস্ক্রাইবার নয়, সবসময় লক্ষ্য আপনাদেরকে যেন একটা ভালো ভিডিও উপহার দিতে পারি, আপনাদের যেন তাতে অনেক উপকার হয়, আপনারা যেন ভালোভাবে যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন। আপনারা যখন কমেন্ট করেন যে রাজস্থানে আপনার ভিডিও দেখে আমরা ভ্রমণ করলাম, সিকিমে আপনার ভিডিও দেখে আমি ভ্রমণ করলাম, খুব ভালো লাগে আমার। ওই মনে হয় কি যে কত পয়সা আসছে, কত সাবস্ক্রাইবার আসছে, সেগুলোর থেকে মনে হয় কি যে এই যে আপনারা কমেন্ট করে এগুলো আমাকে জানান, সেগুলো আমাকে সত্যি মন ছুঁয়ে যায়, খুব ভালো লাগে। সব সময় আমার লক্ষ্য থাকবে এই 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ সাবস্ক্রাইবার নয়, আপনাদেরকে যেন ভালো একটা ভিডিও
তৈরি করে উপহার দিতে পারি। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন জায়গার ভিডিও আমি তৈরি করি। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে, চ্যানেলের সঙ্গে থাকতে পারেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্বে।